Today we have the eagerly anticipated RTX 4090 Ti on hand for review. As you can see the package, it's absolutely legitimate and gorgeous. Please excuse me, I have to take this. Hello, Assalamualaikum. Why, Mr. Jensen, what a pleasant surprise. To what do I owe this pleasure? Yes. Aha. So it's not called the RTX 4090 Ti? And are you absolutely certain that it isn't the RTX 4090 Super? No. Yes, I understand, sir. Thank you. হ্যাঁ ভাই, ড্রামা তো অনেকেই দেখলেন। এনভিডিয়ার স্মরণকালে, গ্রাফিক্স কার্ডের হিস্টোরিতে স্মরণকালে এরকম বাজে লঞ্চ আর দেখা যায় নাই। প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি প্রায় নাই বললেই চলে। গ্রাফিক্স কার্ড হয়তো কোনো ব্র্যান্ডের 4টা থেকে 5টা করে একটা রিজনের জন্য বা একটা কান্ট্রির জন্য অ্যালোকেশন হয়েছে। আর গ্রাফিক্স কার্ডের প্রাইসিং তো MSRP দূরে থাক, লাখ খানেক টাকা পর্যন্ত বেশি দেখা যাচ্ছে। তো এত কিছুর পরেও আমাদের হাতে আজকে রিভিউয়ের জন্য আছে MSI RTX 5090 Supreme SoC 32GB গ্রাফিক্স কার্ডটি। এই গ্রাফিক্স কার্ডটি আমাদের ল্যাবে প্রায় 1 মাস ধরে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা এবং সতর্কতার পরে আমরা আমাদের রিভিউটি কমপ্লিট করতে পেরেছি এবং কার্ডটি অলরেডি নেক্সট কোনো রিভিউয়ারের হাতে চলেও গিয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মেইন রিভিউতে। আপনাদের সাথে আছি আমি ইফাত আল মাউন। আপনারা দেখছেন জিপিইউ টেস্টার বাংলাদেশ। চলে আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের রিভিউ ইউনিট MSI GeForce RTX 5090 Supreme FC গ্রাফিক্স কার্ডটি বেশ বড়সড় সাইজের একটি বাক্সে প্যাকড অবস্থায় আসে। বাক্সের ফ্রন্ট কভারে অনেকটা ডায়মন্ডের শেপের মাঝে MSI এর ব্র্যান্ডিং, সুপ্রিম লোগো, SoC এবং কার্ডের মডেল নেমের উল্লেখ আছে। কার্ডের বাক্সের পেছনে কার্ডের ছবির পাশাপাশি কার্ডের কুলিং এর কিছু ফিচার্স, কিছু কিউআর কোডস ইত্যাদি আছে। অযথা একগাদা ইনফরমেশন দিয়ে ওভারলোড করার চেষ্টা করা হয়নি। কার্ডের প্যাকেজিং যেন একটা স্পষ্ট মেসেজ পাঠাতে চাচ্ছে কনজিউমারদের কাছে, এটা একটা RTX 5090। এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে কি? বাক্সের ফ্রন্ট কভারটি জুয়েল কেসের মতো খুলে আসে এবং ভিতরে কার্ডবোর্ডের প্যাডিং এ সুপ্রিম সিরিজের কার্ডের ইউনিক লোগোর সাথে লেখা আছে। প্যাকিং ফোমের মাঝে থাকা কাটআউটে অ্যান্টিস্ট্যাটিক ব্যাগে মোড়ানো অবস্থায় আমাদের আজকের রিভিউ ইউনিটটিকে পাওয়া যাবে। এর সাথে প্যাকেজিং এ আছে একটা 12V HPWR কানেক্টর কনভার্টার, যা 4টি 8 পিন PCI কানেক্টর থেকে একটি 12V HPWR কানেক্টরে পাওয়ার দিতে পারে। এই কনভার্টারটি না ব্যবহার করার পরামর্শই রইল। আপনার পাওয়ার সাপ্লাই যদি একটি 12V HPWR কানেক্টর নেটিভলি না থাকে, তাহলে ওই পাওয়ার সাপ্লাই এই কার্ডের জন্য সিম্পলি ইনাফ নয়। আর সাথে আছে MSI এর GPU অ্যান্টি স্যাগ ব্র্যাকেট। এটা খুবই ইউজফুল একটা জিনিস। এইরকম দামড়া সাইজের একটা ঢাউস কার্ড অবশ্যই হরাইজন্টালি মাউন্ট করলে স্যাগ করবেই, কাজেই কেউ ভুলেও অ্যান্টিস্যাগ ব্র্যাকেট ছাড়া এই কার্ডটি ইনস্টল করবেন না। অ্যান্টিস্ট্যাটিক ব্যাগ থেকে কার্ডখানি বের করলেই আমাদের আনবক্সিং শেষ। চলুন এবারে দেখে নিই কার্ডের আউটলুকস এবং ভিজুয়াল। MSI এর সুপ্রিম সিরিজের GeForce 40 লাইনআপের কার্ডগুলোর মতো এই কার্ডটিতেও ফ্রন্ট শাউটটিতে ব্রাশড মেটালিক সিলভারের বেভেল এজের শেপের সাথে গ্রে কালারের কন্ট্রাস্ট ব্যবহার করা হয়েছে। কালো একটি ট্রায়াঙ্গল শেপের মাঝে সুপ্রিম কথাটি সাদা রঙের ফন্টে লেখা আছে। ব্যাক প্লেটটি আবার সম্পূর্ণটাই ব্রাশড মেটালিক সিলভারের, যাতে খুব সিম্পলিস্টিক একটা লুক মেইনটেইন করা হয়েছে। ফ্রন্ট শাউডের মতোই এখানেও গ্রে কালারের মাঝে একটা কাটআউট দেওয়া হয়েছে এয়ার ফ্লো এর জন্য। কাটআউটের সেন্টারে সুপ্রিমের লোগো দেওয়া আছে। কার্ডের শাউডের নিচে PCIe স্লটের কানেক্টরের দিকে হিটসিঙ্কের পিনগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে প্রচুর ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। এই কার্ডটির অফিসিয়াল স্পেকস অনুযায়ী এর ডাইমেনশনস হচ্ছে 359x150x76 মিলিমিটার। এই দামড়া কার্ডটির ওজন 2 কেজি 840 গ্রাম।
শাউডের সাইডের উপরে পাওয়ার কানেক্টরের পাশেই সাদা ফন্টে জিফোর্স RTX লেখা আছে। শাউডের আউটার এজের কোনায় যে সুপ্রিমের লোগোটি দেওয়া আছে এবং কার্ডের ফ্যানগুলোর পাশে অনেকটা হাইলাইটের মতো যে এরিয়াটি আছে এসবই অ্যাডজাস্টেবল RGB এর অন্তর্ভুক্ত। সুপ্রিম RGB টেক্সটির ঠিক উপরে এক ছোট্ট কাটআউটের মাঝে VBIOS সুইচ আছে যা সাইলেন্ট এবং গেমিং এই দুই বায়োসের মাঝে সিলেক্ট করার অপশন দেয়। কার্ডটি বাই ডিফল্ট সাইলেন্ট বায়োস মোডে শিপ হয়। এই কার্ডটিকে পাওয়ার দিতে হলে আপনাকে কুখ্যাত 12V HPW এর কানেক্টর ব্যবহার করতে হবে এবং এর জন্য মিনিমাম 1000 ওয়াট পাওয়ার সাপ্লাই রিকমেন্ডেড। এই কার্ডটি সাইলেন্ট বায়োস মোডে 575 ওয়াট TDP তে অপারেট করে এবং এর পারফরম্যান্স বায়োস মোডে এই TDP 600 ওয়াটস হয়ে যায়। পারফরম্যান্স মোডে আরো এগ্রেসিভ ফ্যান কার্ড ব্যবহার করা হয়ে থাকে। এই ঢাউস সাইজের কার্ডটি একটি 4 স্লটের কার্ড, অর্থাৎ আপনাকে এই কার্ডের জন্য কিডনির পাশাপাশি আপনার চ্যাসিসে এবং মাদারবোর্ডে যথেষ্ট স্পেস আছে কিনা সেটাও কনসিডার করতে হবে। অনেকেরই অনেক অ্যাড অন কার্ড থাকতে পারে, যেমন সাউন্ড কার্ড, ক্যাপচার কার্ড, এমনকি হাই স্পিড ল্যান্ড কার্ড। সেক্ষেত্রে ক্লিয়ারেন্স একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এই কার্ডের আইও শিল্ডের ঠিক উপরে শাউডের গায়েও সুপ্রিম কথাটি লেখা আছে। এই কার্ডের ডিসপ্লে কানেক্টিভিটি বলতে এতে 3টি স্ট্যান্ডার্ড ডিসপ্লে পোর্ট 2.1B এবং একটি HDMI 2.1B পোর্ট ব্যবহার করা হয়েছে। তো এই গেল আউটলুকস এবং ভিজুয়াল ইন্সপেকশন। এবারে চলে যাচ্ছি কার্ডের কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশনসে। ব্ল্যাকওয়েল আর্কিটেকচার নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে ভিডিওর লেংথ হয়ে দাঁড়াবে 2 ঘন্টা, যেটা আপনারা যারা আমাদের অডিয়েন্স তাদের জন্য রিয়েলিস্টিক না। আর্কিটেকচার নিয়ে যদি ইনডেপথ ইন্টারেস্ট থেকে থাকে তাহলে সরাসরি এনভিডিয়ার হোয়াইট পেপার পড়তে পারেন কিংবা গেমার্স নেক্সাস বা টেক পাওয়ার আপের কন্টেন্ট চেক করতে পারেন। তবে একটা শর্ট সামারি দেওয়ার চেষ্টা করছি। ব্ল্যাকওয়েল আর্কিটেকচারে নিউরাল রেন্ডারিং ইন্ট্রোডিউস করা হয়েছে, যা জেনারেটিভ AI দিয়ে একটি ফ্রেমের কিছু অংশ রেন্ডার করতে সক্ষম হয়। সোজা বাংলায় RTX 5090 তে বিশাল সাইজের 750 মিলিমিটার স্কোয়ারের GB202 ডাই ব্যবহার করা হয়েছে, যাতে এনভিডিয়ার আগের জেনারের তুলনায় 20% বেশি ট্রানজিস্টর আছে। এতে প্রিভিয়াস জেনারেশনের GDDR6 বা GDDR6X এর পরিবর্তে 512 বিট বাস উইথের GDDR7 ব্যবহার করা হয়েছে। ওভারঅল রেন্ডারিং, প্রসেসিং, SM হ্যান্ডলিং ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে আরো এফিসিয়েন্সি আনা হয়েছে নিউরাল শেডারের সাহায্যে। ডিসপ্লে ইঞ্জিন আপডেট করে লেটেস্ট স্ট্যান্ডার্ডে আপগ্রেড করা হয়েছে। পাশাপাশি এনভিডেক এবং এনভ্যাঙ্কের ক্যাপাবিলিটিস আপডেট করা হয়েছে। H.264 ডিকোডিং পারফরমেন্স এখন প্রায় দ্বিগুণ হয়েছে। নিউরাল রেন্ডারিং এর সাহায্যে নিউরাল নেটওয়ার্ক ট্রেনিং এর মাধ্যমে রিয়েল টাইমে কিছু রেন্ডারিং ইফেক্টস ডাইনামিক্যালি ক্যাশ করার ব্যবস্থা আছে, যারা অ্যাকিউরেট গ্রাফিক্স প্রেজেন্টে হেল্প করে। DLSS 4 এর আগের জেনারেশনের চেয়ে বেটার আপস্কেলিং প্রোভাইড করছে। MFG বা মাল্টিফ্রেম জেনারেশন এখন আগে যেখানে 2টি ফ্রেমের মাঝে একটি ফ্রেম জেনারেট করত, সেখানে এখন আপ টু 4টি ফ্রেম জেনারেট করার সুযোগ রয়েছে। রিফ্লেক্স 2 ইনপুট লেটেন্সির ইস্যু আরো বেটার হ্যান্ডেল করার চেষ্টা করছে, বিশেষ করে যেখানে ফ্রেম জেনারেশন থেকে ইনপুট লেটেন্সির ইস্যুটি ডিল করার পাশাপাশি ফ্রেম ওয়ার্পের মাধ্যমে এনভিডিয়া দাবি করছে যে তারা আপ টু 75% লেটেন্সি রিডিউস করতে সক্ষম হয়েছে। স্পেসিফিকেশনস নিয়ে আর বেশি কিছু বলার নেই। কার্ডখানি রিলিজ হয়ে মাস দুয়েকের বেশি সময় পার হয়ে গিয়েছে। সাইলেন্ট এবং গেমিং বায়োসের সেপারেট GPU-Z স্ক্রিনশটস এখানে রইল। এবারে আসল জিনিসটা ডিসকাস করা যাক, প্রাইসিং। বাংলাদেশে অ্যাজ অফ রাইট নাও MSI গ্রাফিক্স কার্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে UCC। তাদের ওয়েবসাইট অনুযায়ী এই কার্ডটির প্রাইস হচ্ছে 4 লাখ থেকে 100 টাকা কম। প্রাইসিং জাস্টিফাইড কিনা সেটা নিয়ে কথা বলবো ভিডিওর শেষে। চলে যাচ্ছি আমাদের টেস্ট সিস্টেম স্পেসিফিকেশনসে। আমাদের আজকের GPU রিভিউ এর টেস্ট সিস্টেমটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে গেমিং চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত AMD Ryzen 7 7800X3D প্রসেসরটি। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে MSI Mac B650 Tomahawk Wi-Fi বোর্ডটি। প্রসেসরটিতে কুলিং এর জন্য ব্যবহার করা হয়েছে Deepcool LT520 AIO কুলারটি। র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে Corsair Dominator Titanium 6000 মেগা ট্রান্সফার পার সেকেন্ড DDR5 এর দুটি 16GB মডিউল, অর্থাৎ সর্বমোট 32GB সিস্টেম র্যাম। সিস্টেমটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে Deepcool PX1200G 1200 ওয়াট গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই, রিসাইজেবল বার, হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড GPU শিডিউলারের সেটিংগুলো এনেবল করা ছিল। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে Windows 11 24H2, সাথে লেটেস্ট আপডেটসগুলো ইনস্টল করা ছিল। এখানে বলে রাখা ভালো যে টেস্টিং এর সময় আমরা লেটেস্ট যে গ্রাফিক্স ড্রাইভার অ্যাভেলেবল ছিল NVIDIA ড্রাইভার ভার্সন 572.70 আমরা সেটা ব্যবহার করিনি, কারণ এই রিলিজটি নিয়ে অনেক নেগেটিভ ফিডব্যাক আসছিল। NVIDIAর যে ক্লেম ছিল যে এই ভার্সনের ড্রাইভারটিতে তারা ব্ল্যাক স্ক্রিন ইস্যুটা সলভ করবে, সেটা না করে বরং ইস্যুটা আরো তাড়াতাড়ি দেখা দিচ্ছিল। তাই আমরা 572.16 ভার্সনেই আমাদের বেশিরভাগ টেস্টিং কন্ডাক্ট করেছি। NVIDIA এই ইস্যু সলভ করার জন্য একটা VBIOS আপডেটও ইস্যু করে, যেটা আমরা MSI সেন্টারের মাধ্যমে আপডেট করেছি। অন্যদিকে AMDর জন্য অ্যাভেলেবল ছিল ড্রাইভার ভার্সন 25.3.1, আমরা সেটাই ব্যবহার করেছি। তবে এই ভিডিও পাবলিশ হতে হতে আরো নতুন ড্রাইভার ভার্সন এসে থাকতে পারে, সেই সাথে উইন্ডোজ এবং গেম টাইটেলগুলোর আপডেটও চলে আসতে পারে, যা পারফরমেন্সে পরিবর্তন আনতে পারে। এবারে চলে যাচ্ছি টেস্টিং মেথোডোলজিতে।
আমাদের টেস্টিং মেথোডোলজি খুব কমপ্লেক্স বা রকেট সায়েন্স নয়। প্রতিটি সিনথেটিক এবং গেমিং টাইটেলগুলো 3 থেকে 5 বার রান করে সেটির অ্যাভারেজ আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। যেসব গেমে বিল্ট ইন বেঞ্চমার্ক আছে সেই সব গেমের রেজাল্ট মিনিমাম, অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম এফপিএস দিয়ে দেখানো হয়েছে। যেসব গেমে বিল্ট ইন বেঞ্চমার্ক নেই সেসব ক্ষেত্রে আমরা একটি কাস্টম বেঞ্চমার্ক পাস ব্যবহার করেছি এবং এই রেজাল্টগুলো 1%, 0.1% এবং অ্যাভারেজ এফপিএস দিয়ে চার্টে দেখানো হয়েছে। আমাদের আজকের রিভিউ ইউনিটটি মার্কেটের সেরা গ্রাফিক্স কার্ড, যার টার্গেট রেজলিউশন 4K কিংবা আরো হায়ার। ব্যাকগ্রাউন্ডে থাকা গেম প্লে ফুটেজ যা আপনারা বেঞ্চমার্ক সেকশনে দেখতে পাবেন, এদের বেশিরভাগই যদি গেমে রে ট্রেসিং সাপোর্ট থেকে থাকে তাহলে 4K রেজলিউশনে রে ট্রেসিং প্লাস ডিএলএসএস কোয়ালিটি এনাবল করে রেকর্ড করা, যা থেকে আপনারা পারফরমেন্স ফিগারগুলো রিয়েল টাইমে এক্সপিরিয়েন্স করতে পারবেন। যেহেতু আমাদের আজকের রিভিউ ইউনিটটি বাজারে থাকা এয়ার কুলড এমএসআই গ্রাফিক্স কার্ডগুলোর মাঝে সবচেয়ে প্রিমিয়াম গ্রাফিক্স কার্ড, কার্ডটিকে যতটা সম্ভব স্ট্রেস করার চেষ্টা করা হয়েছে। এ কারণে চার্টে অনেক সময় অন্যান্য গ্রাফিক্স কার্ডগুলোর সাথে এটির কোনো প্রকার কম্পারিজন ডাটা থাকবে না, কারণ অন্যান্য কার্ডগুলোর জন্য সেম গ্রাফিক্স প্রিসেট একটু ওভারকিল হয়ে যায়। যেমন আমরা সাধারণত ব্ল্যাক মিথ উকং গেমটি টেস্ট করি ভেরি হাই কোয়ালিটিতে, কিন্তু আমরা মেইন স্ট্রিম ডেস্কটপ সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল জিপিইউটিকে টেস্ট করার জন্য সিনেম্যাটিক প্রিসেটটি বেছে নিয়েছি। ইন গেম ফুটেজ এনভিডিয়া অ্যাপ দিয়ে 90 mbps বিট রেটে রেকর্ড করা, যার কারণে ফুটেজে সামান্য একটু পারফরমেন্স পেনাল্টি আছে, তবে আমাদের চার্টসের রেজাল্ট সকল প্রকার পারফরমেন্স ওভারহেড থেকে মুক্ত। আমরা কার্ডটিকে এর গেমিং বায়োস মোডে টেস্ট করেছি। এবারে চলে যাচ্ছি আমাদের বেঞ্চমার্ক সেকশনে। শুরুতেই দেখে নিচ্ছি অ্যাডোবি প্রিমিয়ারে টেস্ট রেজাল্ট। আমাদের অ্যাডোবি প্রিমিয়ার টেস্টিং এ আমরা 3টি ডিফারেন্ট ডিভাইস থেকে নেওয়া ফুটেজ টাইমলাইনে প্লেব্যাক করে এর নাম্বার অফ ড্রপড ফ্রেমস কাউন্ট করেছি এবং একটি সিম্পল প্রজেক্ট ক্রিয়েট করে তার রেন্ডার দিয়ে এক্সপোর্ট টাইম মেজার করেছি। সনি এফএক্স 630 এর 4K ফুটেজ প্লেব্যাকে MSI RTX 5090 সুপ্রিম কোনো প্রকার ফ্রেম ড্রপ করেনি। এরপর আমরা আইফোনে রেকর্ড করা 4K ফুটেজ প্লেব্যাক টেস্ট করেছি, এই টেস্টেও কোনো ফ্রেম ড্রপ হয়নি। লুমিক্স GH5s এর 4K ফুটেজ প্লেব্যাকেও কোনো প্রকার ফ্রেম ড্রপ পাওয়া যায়নি। ব্ল্যাকম্যাজিকের 4K ফুটেজ প্লেব্যাকে আমরা মাত্র একটি ফ্রেম ড্রপ পেয়েছি। এবারে প্রজেক্ট এক্সপোর্টের পালা। আমাদের টেস্ট প্রজেক্টটি আমাদের টেস্ট সিস্টেমে RTX 5090 দিয়ে কনফিগার থাকা অবস্থায় এক্সপোর্টের টাইম লেগেছে 4 মিনিট 12 সেকেন্ড। কয়েকবার রিটেস্ট করার পর এই টাইমটি কমে 4 মিনিট 6 সেকেন্ডে নেমে আসে। সকল প্রকার ক্যাশিং ফেলে দেওয়ার পরেও এই রেন্ডার টাইম আমরা পাই। কোনো এক অজানা কারণে RTX 5090 এখানে RTX 5070 Ti থেকেও একটু বেশি সময় নিচ্ছে এই প্রজেক্টটি এক্সপোর্ট করতে। এটা খুবই পসিবল যে এটা একটা ড্রাইভার ইস্যু। এই ভিডিও পাবলিশ হতে হতে আশা করি এই সমস্যা সলভ হয়ে যাবে নতুন কোনো ড্রাইভার আপডেটে। আমাদের স্টুডিওতে একজন স্বনামধন্য 3D আর্টিস্ট বিভিন্ন প্রকার ব্লেন্ডার ওয়ার্কলোড দিয়ে কার্ডটি স্ট্রেস করে দেখেছিলেন। তিনি তার নিজস্ব RTX 4090 কার্ডের সাথে পারফরমেন্সে তেমন সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্টস পাননি। ব্ল্যাকওয়েল আর্কিটেকচারটি এখনো অনেক অপটিমাইজেশনের সম্ভাবনা আছে, কাজেই আমরা ভবিষ্যতে এখানে আরো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্টস দেখার আশা করতেই পারি। হ্যালো এভরিওয়ান, আমি তানভীর ইসলাম রিয়াদ, ছোটখাটো ভিএফএক্স আর্টিস্ট। তো আমি আজকে এসেছি 5090 সুপ্রিমটা ট্রাই করতে। আমি অনেকক্ষণ ছিলাম আজকে এখানে, সারাদিন দেখলাম 5090টা কেমন পারফর্ম করে। যেহেতু আমার 4090 আছে, সো আমার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে 4090-র উপরে, স্মুথনেসের উপরে। তো দেখতে যাচ্ছিলাম যে 5090 কতটুকু ইমপ্রুভ করছে। আমি তো মেইনলি ব্লেন্ডার আর্টিস্ট, সো আমি যখন কাজ করি আমার কাছে ভিউপোর্ট পারফরমেন্সটা অনেক ম্যাটার করে, কারণ রিয়েল টাইমে আমি ম্যাটেরিয়ালস অ্যান্ড লাইটিং করি। তো ভিউপোর্টের পারফরমেন্সটা বলতে গেলে 4090 থেকে তেমন একটা ডিফারেন্স নাই, বাট আমি যখন রেন্ডার করছি, তো যেহেতু আমি 2 বছর ওয়েট করেছি 4090 পরে, ভাবছিলাম যে 5090 হয়তো ডাবল পারফরমেন্স দিবে বা হাফ টাইমে রেন্ডার করবে 4090 থেকে। হাফ টাইমে করে না, বাট পারফরমেন্স তেমন একটা খারাপ না। যেমন এই শটটা আমার 3 মিনিটের রেন্ডার হলো, আমি 5090 থেকে লেস দেন 2 মিনিটের রেন্ডারটা পাচ্ছি। বলতে গেলে টোটালি 100% ইমপ্রুভ না, বাট নট ব্যাড। সো অ্যাজ এ ভিএফএক্স আর্টিস্ট আমি ব্লেন্ডারে যখন কাজ করি, আমি ভিউ পোর্টে রিয়েল টাইম রেন্ডারিং অন রেখেই কাজ করি। তো এটার জন্য আমার লাইটিং অ্যান্ড টেক্সচারিং করতে একটু ইজি হয়। সো পার্সোনালি আমার কাছে ভিউ পোর্টের পারফরমেন্সটা অনেক ম্যাটার করে। 4090 থেকে 5090-র মধ্যে আমি তেমন একটা ডিফারেন্স নোটিস করিনি। হালকা হলে একটু ফাস্ট, বাট তেমন আমারই ডিফারেন্স নাই। তো আমি 3-4 ঘন্টার মতো সুপ্রিম 5090 টেস্ট করলাম। তো আমি যা দেখলাম আর কি, যে কিছু কিছু সিন ভালো ক্র্যাশ করতেছিল। হয়তো এটা নতুন নতুন আসছে, তাই ড্রাইভার অপটিমাইজেশনের ইস্যু হতে পারে, বাট হয়তো 1-2 মাস পরে আপনি আরো বেটার অ্যান্ড স্মুদার এক্সপিরিয়েন্স পাবেন এখান থেকে, এটা আমি আশা করছি। সো দেখি কি হয় সামনে গিয়ে, বাট আপনি ডেফিনেটলি এখন যে স্টেটে আছে এর থেকে বেটার পিএস বা রেন্ডার টাইম আরো ইমপ্রুভ হতে পারে আই গেস। সো অ্যাজ এ ক্রিয়েটর আমার অপিনিয়ন যদি জানতে চান, তাহলে 5090 4090 থেকে অবভিয়াসলি বেটার, বাট নিয়ে যদি মনে করেন
ডে টু ডে বেসিসে আপনার জিপিইউ অনেক ইউজ হচ্ছে অ্যান্ড এটা ইনভেস্ট করার পরে 10x বা 20x রিটার্ন পাবেন এর থেকে, তো অবভিয়াসলি আপনার আপগ্রেড করা উচিত। যারা হ্যাপি কাজ করে তাদের জন্য ভিরেমটা অনেক কাজে লাগে। আর 24GB-তে আমি তেমন একটা সাফার করিনি, বাট মাঝে মধ্যে আমার সাফার করা লাগছে। সো 32GB থাকলে সুবিধা হয় কি যে আপনি ব্রুট ফোর্স করে আপনার অপটিমাইজেশনে অত টাইম স্পেন্ড না করেও পার পেয়ে যেতে পারেন। তো ওই কেসে বলবো যে আপনি নিতে পারেন, অ্যান্ড ইনথুজিয়াস হলে তো আপনার যদি টাকা থাকে আপনি নিতেই পারেন। তো আপনি যদি 3000 সিরিজ থেকে 5000 সিরিজে এসে আপনি দেখছেন আপনার টাইম বাঁচতেছে, আপনি আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারবেন, লাইফটা বেশি এনজয় করতে পারবেন আর কি। তো সেই হিসেবে আই গেস 5090-র প্রাইসটা অতটা খারাপ না। খারাপ তা বলবো খারাপ, but খারাপ না আর কি। যদি আপনি এফোর্ড করতে পারেন অবশ্যই আপনার নেওয়া উচিত। 50 সিরিজ আই গেস আমি নিতে পারি, 6 মাস ওয়েট করে দেখি বাজারের কি অবস্থা হয়, তারপর না আমি ভাববো এটা নিতে। তার আগে আপাতত আমার নেওয়ার কোনো ইচ্ছা নেই। 4090 ইজ গুড এনাফ ফর মি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এবারে চলে যাচ্ছি সিনথেটিক বেঞ্চমার্ক ফায়ার স্ট্রাইক আলট্রা বেঞ্চমার্ক। কি একটু অবাক হলেন? ফায়ার স্ট্রাইক এবং ফায়ার স্ট্রাইক এক্সট্রিম বেঞ্চমার্ক আশা করছিলেন? একটু দুঃখের সাথে বলতে হচ্ছে, আলট্রা ছাড়া বাকি দুটি বেঞ্চমার্কই এই কার্ডের জন্য সিপিইউ বাউন্ড। ফায়ার স্ট্রাইক আলট্রা 4K রেজলিউশনের খুব ইন্টেন্সিভ বেঞ্চমার্ক বলেই এটাকে এই গ্রাফিক্স কার্ডটির জন্য কনসিডার করা হয়েছে। আমাদের হাতে RTX 4090 এবং RTX 5080 কার্ড দুটি অ্যাভেলেবল থাকলে ব্যাপারটা বেশ জমতো, কিন্তু যা নেই তা নিয়ে আগ করা ছাড়া আর কিছু বলারও নেই। RTX 5090 সুপ্রিম স্কোরের দিক থেকে প্রায় 30,400 পয়েন্টস নিয়ে এখানে বেশ বড় ব্যবধানে এগিয়ে। এটা না হলেই বরং অবাক হতাম। চলে যাচ্ছি FPS ব্রেকডাউনে। ফায়ার স্ট্রাইক আলট্রার GT1-এ RTX 5090 ডাবল সেঞ্চুরি হাঁকিয়েই ফেললো, GT1-এও একটা সেঞ্চুরি করে ফেললো। অনেস্টলি স্পিকিং এখানে থাকা অন্যান্য কার্ডগুলোর চেয়ে এই কার্ডের পারফরমেন্স প্রায় ডাবল। অবশ্য প্রাইসিং এর দিক থেকে আবার এই কার্ডটি চার্টে থাকা অন্যান্য কার্ডগুলোর চেয়েও অনেক বেশি, কাজেই এই কম্পারিজনটা ঠিক ফেয়ার না। পোর্ট রয়্যাল একটি রে ট্রেসিং বেঞ্চমার্ক। রে ট্রেসিং বলতেই এনভিডিয়ার জয় জয়কার। একটি RTX 5070 Ti এর স্কোরের প্রায় ডাবল স্কোর করে বসা RTX 5090 সুপ্রিমের সুপ্রিম রেজাল্টস খুব একটা অবাক করলো না। প্রায় 38,800 স্কোর করে MSI RTX 5090 সুপ্রিম এখন সুপ্রিম লিডারই বটে। FPS ব্রেকডাউনে আমরা দেখতে পাচ্ছি অল্পের জন্য RTX 5090 180 FPS স্কোর করতে পারেনি। স্টিল নোম্যাড একটি DirectX 12 এবং Vulkan API বেসড রাস্টার গ্রাফিক্স বেঞ্চমার্ক। রাস্টার গ্রাফিক যদিও AMD গ্রাফিক্স কার্ডের স্ট্রেংথ, RTX 5090 এর র পারফরমেন্সের সামনে আর কোনো গ্রাফিক্স কার্ড দাঁড়াতেই পারল না। 14,721 পয়েন্ট স্কোর করে ফার্স্ট প্লেসে আছে RTX 5090 সুপ্রিম, যা একটি RTX 5070 Ti এর স্কোরের দ্বিগুণের চেয়েও কিছুটা বেশি। FPS ব্রেকডাউনে আমরা দেখতে পাই স্টিল নোম্যাডের ওভারঅল স্কোরটাই এখানে রিফ্লেক্ট হচ্ছে। RTX 5090 সুপ্রিম Ti ইজ স্টিল কিং। স্পিডওয়ে একটি DirectX 12 আলটিমেট ফিচার সেটের বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্কটা আমরা বরাবরই এনভিডিয়ার দখলে দেখি। তেলা মাথায় তেল ঢালার মতো করে এই ক্ষেত্রেও প্রায় 15,250 স্কোর করে RTX 5090 এখানে ফার্স্ট প্লেসে। স্টিল নোম্যাডের মতো স্পিডওয়েতেও আপনি স্কোরস থেকে FPS ব্রেকডাউন করতে পারবেন। এই টেস্টে RTX 5090 সুপ্রিম কার্ডটির এভারেজ 152.50। DirectX 12 এর প্রথম সারির সিনথেটিক বেঞ্চমার্কের একটি হচ্ছে 3D Mark Time Spy। এটির বেস রেজলিউশন হচ্ছে 1440p এবং এটি রিলিজের টাইমে বেশ ইন্টেন্সিভ একটি বেঞ্চমার্ক হিসেবে পরিচিত ছিল। টাইম স্পাই এক্সট্রিম টেস্টটি 4K রেজলিউশনে রেন্ডার হয় এবং এতে টাইম স্পাইয়ের তুলনায় ইফেক্টস গুলোকে আরো র্যাম্প আপ করা হয়, যার ফলে জিপিইউ আরো বেটার ওয়ার্কআউট পায়, সেই সাথে FPS এর সংখ্যাও কমে যায়। স্কোর কার্ডের দিকে তাকালে আপাত দৃষ্টিতে MSI এর RTX 5090 সুপ্রিম কার্ডটি স্কোরের দিক থেকে তেমন বড়সড় লিড পায়নি বলে মনে হলেও এই টেস্টে গ্রাফিক্স স্কোরটি দেখে ছাইচাপ্পা আগুনের মতো কিছু একটা আঁচ করা যাচ্ছে। এটা আরো ক্লিয়ার হবে FPS ব্রেকডাউন দেখলে। FPS ব্রেকডাউন থেকে আমরা আসলে বুঝতে পারছি যে টাইম স্পাই এক্সট্রিমে প্রতি 1000 পয়েন্ট স্কোর অ্যাকচুয়াল FPS এ 20 FPS এর মতো কিছু একটাতে ট্রান্সলেট হয়, কারণ RTX 5090 সুপ্রিম এখানে রীতিমতো একটি কান্ট্রি মাইল লিড নিয়ে এগিয়ে আছে। এই সিনথেটিক বেঞ্চমার্ক রেজাল্টস গুলো একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। এটা হয়তো সবসময় সব গেমের পারফরমেন্স রিপ্রেজেন্ট করবে না। গেমের ইঞ্জিন, ওয়ার্কলোড, ড্রাইভার অপটিমাইজেশন, স্পন্সরশিপ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ফাইনাল পারফরমেন্স ডিপেন্ড করবে। এরই সাথে শেষ হলো আমাদের সিনথেটিক বেঞ্চমার্ক সুইট। এবারে চলে যাচ্ছে গেমিং বেঞ্চমার্ক। রেমেডি এন্টারটেইনমেন্টের সার্ভাইভাল হরর গেম অ্যালান ওয়েক 2 রিসেন্টলি এতে এনভিডিয়ার DLSS 4, DLSS মাল্টিফ্রেম জেনারেশন, RTX মেগা জিওমেট্রির মতো কিছু ফিচার ইমপ্লিমেন্ট করা হয়েছে, যা RTX 5000 এবং RTX 4000 সিরিজের পারফরমেন্সে ডেফিনেটলি একটি ইম্প্যাক্ট ফলে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে এই গেমটি যখন নেটিভ রেজলিউশনে চলে তখন DLSS এর ক্ষেত্রে এটি DLAA ব্যবহার করে, তবে FSR2 সেম ট্রিটমেন্ট পায় না, যার ফলে FSR এর ইমেজ কোয়ালিটি একটু ইনফেরিয়র এবং এই দুইয়ের কম্পারিজন সেম সেটিংসে হচ্ছে না, যদিও এখানে নেটিভ রেজলিউশনই ব্যবহার করা হচ্ছে। আমরা এই গেমটি টেস্ট করেছি গেমটির শুরুর দিকের একটি বেশ গ্রাফিক্যালি ইন্টেন্সিভ লোকেশনে উদ্দেশ্যবিহীনভাবে কিছুটা ছোটাছুটি করার মাধ্যমে। তো আমরা এবারে সরাসরি চলে যাচ্ছি হাই সেটিংসে কোনো প্রকার রে
ট্রেসিং এনাবল না করে নেটিভ 4K রেজলিউশনের রেজাল্টসে 4K রেজলিউশনে এভারেজে প্রায় 73 FPS ম্যানেজ করছে RTX 5090 সুপ্রিম, 54 FPS 1% ফ্রেম রেট, অ্যাবসলিউটলি ফাইন সিঙ্গেল প্লেয়ার গেমের জন্য। এবারে চলে যাচ্ছি আলট্রা রে ট্রেসিং প্রিসেটে DLSS কোয়ালিটি এনাবল করে 4K আপস্কেলড রেজাল্টসে। এই সেটিংসে আর কোনো কার্ড টেস্ট করা হয়নি বিধায় এখানে RTX 5090 ফাঁকা মাঠাই গোল দিচ্ছে। এভারেজে আমরা এখানে প্রায় 55 FPS দেখতে পাচ্ছি। 1% এবং 0.1% FPS ও বেশ টাইট, তবে কনসিস্টেন্ট 60 FPS বা তার চেয়ে বেশি FPS মেইনটেইন করতে হলে আপনাকে হয়তো DLSS ব্যালেন্স প্রিসেট ব্যবহার করতে হবে কিংবা হাই রে ট্রেসিং প্রিসেট ব্যবহার করতে হবে আলট্রার বদলে। অ্যাকশন আরপিজির জগতে AAA গেমিং এ বেশ সারা জাগানো একটি টাইটেল হচ্ছে ব্ল্যাক মিথ উকং। আনরিয়েল ইঞ্জিন 5 এ ডেভেলপ করা এই টাইটেলটি ডেডিকেটেড বেঞ্চমার্ক টুলটি দিয়ে 4K রেজলিউশনে সিনেম্যাটিক প্রিসেটে RT অফ করে এবং সেম প্রিসেটে ভেরি হাই RT এনেবল করে টেস্ট করেছি। চলে যাচ্ছি 4K রেজলিউশনের রেজাল্টসে। সিনেম্যাটিক প্রিসেটে 4K রেজলিউশনেও RTX 5090 সুপ্রিম এভারেজে 66 FPS অ্যাচিভ করছে। এই গ্রাফিক্স প্রিসেট দিয়ে অন্যান্য কার্ডগুলো টেস্ট করা হয়নি বিধায় এখানে RTX 5090 ফাঁকা মাঠেই গোল দিচ্ছে। এবারে দেখা যাক এই প্রিসেটে রে ট্রেসিং এনেবল করলে কি হয়। রে ট্রেসিং এনেবল করতেই FPS অর্ধেক হয়ে গেল। আমরা খুব সহজেই এখানে DLSS কোয়ালিটি প্রিসেটের সমান রেজলিউশন পার্সেন্টেজ স্কেলিং ব্যবহার করতে পারি, যা পারফরম্যান্সে ড্রাস্টিক ইমপ্রুভমেন্টস আনবে, বিশেষ করে যদি আপনি 60 FPS চান সিনেম্যাটিক RT প্রিসেটে। সাইবারপাঙ্ক 2077 রে ট্রেসিং, প্যাট ট্রেসিং, DLSS এবং ফ্রেম জেনারেশন টেকনোলজি শোকেসের জন্য এনভিডিয়া ব্র্যান্ডের পোস্টার চাইল্ড। গ্রাফিক্স কার্ড বেঞ্চমার্ক হবে কিন্তু সাইবারপাঙ্ক থাকবে না, তা হতে পারে না। ইন গেম আল্ট্রা গ্রাফিক্স সেটিং সেট করে নতুন DLSS ট্রান্সফর্মার মডেলটি সিলেক্ট করে DLAA বা ডিপ লার্নিং অ্যান্টি এলিজিং সেট করে আমরা গেমটি টেস্ট করেছি ইন গেম বেঞ্চমার্কটি সামান্য একটু মড করে। চলুন দেখে নেই রেজাল্টস গুলো। DLAA ব্যবহার করে আর কোনো কার্ড টেস্ট করা হয়নি বিধায় এখানে খালি মাঠে স্রেফ RTX 5090 সুপ্রিমকেই গোল দিতে দেওয়া হচ্ছে। নেটিভ 4K তে DLAA এনাবল করার পরেও এভারেজে 67 FPS কে কোনোভাবেই খারাপ স্কোর বলা যাবে না। এবারে DLSS কোয়ালিটি প্রিসেট সেট করে আলট্রা RT প্রিসেটের 4K রেজাল্টস গুলো দেখে নেই। আলট্রা RT এনাবল করার পরেও DLSS সহকারে প্রায় 100 এভারেজ FPS এর কাছাকাছি রেজাল্টস খুবই ভালো বলতে হবে। কম্পারিজনের জন্য এখানে RTX 5070 Ti কার্ডটির ডাটাও আছে, যদিও 5070 Ti সেম প্রাইস ব্র্যাকেট বা ক্যাটাগরিতে বিলং করে না। পলিশ ডেভেলপার টেকল্যান্ডের ফাস্ট পেসড পার্কোর এবং অ্যাকশন গেম ডাইং লাইট 2 এর রিলিজের সময় রে ট্রেসিং এর শোকেসের জন্য এটা বেশ ভালো একটি এক্সাম্পল ছিল। এই গেমটি আমরা রাস্টার এবং হাই কোয়ালিটি রে ট্রেসিং এই দুই সেটিং এই টেস্ট করেছি এর বিল্ট ইন বেঞ্চমার্কটি দিয়ে। শুরুতেই দেখে নিচ্ছি নন রে ট্রেসিং হাই কোয়ালিটি প্রিসেটের নেটিভ 4K রেজাল্ট। এভারেজে প্রায় 180 FPS এর মতো স্কোর করেছে MSI RTX 5090 সুপ্রিম SoC কার্ডটি। এবারে দেখা যাক হাই কোয়ালিটি রে ট্রেসিং এনাবল করার পরেও এই কার্ডটি এই লেভেলের পারফরম্যান্স ধরে রাখতে পারে কিনা। নেটিভ রেজলিউশনে রে ট্রেসিং এনাবল করে 4K তে প্রায় 95 FPS এভারেজ করতে পারা বেশ হিউজ অ্যাচিভমেন্ট বটে। আপনাদের মাঝে কেউ যদি একটি RTX 4080 বা 4080 সুপার থেকে গেমিং এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করতে আপগ্রেড করতে চান, RTX 5090 সুপ্রিম আপনার এক্সটেনশন কিরকম হতে পারে তা দেখিয়ে দিচ্ছে। রেসিং গেম ফ্যানদের মাঝে বহুল সমাদৃত ফোরজা হরাইজন সিরিজের 5th ইনস্টলমেন্ট ফোরজা হরাইজন 5 DirectX 12 এর একটি দারুণ শোকেস এবং খুবই ওয়েল অপটিমাইজড একটি টাইটেল। আমরা এই গেমটি টেস্ট করেছি গেমটির ইন গেম বেঞ্চমার্কটি ইউজ করে। টেস্টিং এর জন্য আমরা ইউজ করেছি এক্সট্রিম প্রিসেট। চলে যাচ্ছি 4K রেজাল্টসে। এভারেজে ডাবল সেঞ্চুরিরও বেশি FPS নিয়ে RTX 5090 সুপ্রিম টপ স্পটে। একটু জাপানিজ অ্যানিমে স্টাইলে বলতেই হচ্ছে সাসুগা RTX 5090 সুপ্রিম সামা। GTA 5 এনহ্যান্সড এডিশনের জন্য এখনো আমাদের কোনো প্রপার বেঞ্চমার্কিং মেথড ঠিক হয়নি। এই গেমটির ওপেন ওয়ার্ল্ড নেচারের কারণে সবসময় কিছু ভেরিয়েবলস কাজ করে। তারপরও গেম প্লে ফুটেজ আপনাদের মনোরঞ্জনের জন্য প্রেজেন্ট করা হলো। আমরা এই গেমটি টেস্ট করেছি ম্যাক্সিমাম RT প্রিসেটের সাথে হাই কোয়ালিটি শ্যাডো অপশনটি এনেবল করে নেটিভ 4K রেজলিউশন। আশা করি এই ফুটেজ থেকে এই টাইটেলে RTX 5090 সুপ্রিমের পারফরম্যান্সের একটি আইডিয়া আপনারা পাবেন। একসময়ের প্লেস্টেশন এক্সক্লুসিভ হরাইজন ফরবিডেন ওয়েস্টের পিসি পোর্টটি বেশ ওয়েল অপটিমাইজড অবস্থায় পিসিতে রিলিজ পায়। অত্যন্ত ভাইব্রেন্ট এবং কালারফুল এনভায়রনমেন্টের এই অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমটির শুরুর দিকে এলওইকে নিয়ে কিছুটা উদ্দেশ্যহীনভাবে দৌড়াদৌড়ি করার মাধ্যমে আমাদের বেঞ্চমার্ক ডাটাটি রেকর্ড করা হয়েছে। আমরা গেমের সবকিছু ম্যাক্সড আউট করে TAA এনেবল করে কোনো প্রকার আপস্কেলিং ছাড়াই এই গেমটি টেস্ট করেছি। চলে যাচ্ছি 4K রেজাল্ট। 4K রেজলিউশনেও এই টাইটেলটি RTX 5090 সুপ্রিম কার্ডে এভারেজে 124 FPS আউটপুট দিচ্ছে এবং RTX 5090 এর এই বাঁধ ভাঙা পারফরম্যান্সের পাল্লা দিতে পারবে সির্ফ আরেকটি RTX 5090 কার্ড, যেটা ওয়াটার কুলড এবং লাইটলি হায়ার ক্লক। ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য গ্রেট সার্কেল গেমটির জন্য এখনো আমাদের প্রপার কোনো বেঞ্চমার্ক মেথড সেট হয়নি, তবে গেমটিকে সম্পূর্ণ ম্যাক্সড আউট করে দিয়ে নেটিভ 4K রেজলিউশনে গেমটির শুরুর দিকের কিছু গেম প্লে ফুটেজ আপনাদের সামনে প্রোভাইড করছি। এখানে কাটসিনগুলোর কারণে 1%
1% এবং 0.1% লো নাম্বারসগুলো কিছুটা অগোছালো হয়ে গিয়েছে। আমাদের জিপিইউ টেস্ট বেঞ্চে খুব শীঘ্রই ভালকান এপিআই বেসড টাইটেলগুলো ফিচার করা হবে, এই প্রত্যাশাই আপনাদের নিকট রইল। মেট্রো এক্সোডাস গেমটির সাথে আশা করি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। এই গেমটির একটি ডেডিকেটেড রে ট্রেসিং ভার্সন হচ্ছে এর এনহ্যান্সড এডিশন। আপনার গ্রাফিক্স কার্ডের রে ট্রেসিং সাপোর্ট না থাকলে এই গেমটি আপনি রান করতে পারবেন না। আমরা এই গেমটি টেস্ট করেছি এর সাথে আসা বেঞ্চমার্ক টুল দিয়ে, এক্সট্রিম প্রিসেট দিয়ে। চলুন দেখি 4K রেজাল্ট। খুব সামান্যর জন্য RTX 5090 সুপ্রিম এখানে 100 অ্যাভারেজ FPS অ্যাচিভ করতে পারলো না, তবে 4K রেজলিউশনে 99 FPS মোটেও হালকা করে দেখার মতো পারফরমেন্স না, মিনিমাম FPSও বেশ সলিড। রোগলাইক থার্ড পার্সন শুটার এবং একসময়ের প্লে স্টেশনের এক্সক্লুসিভ টাইটেল রিটার্নাল গেমটি সমসময়ের পিসি পোর্টগুলোর চেয়ে একটু ভালো অবস্থায় পিসিতে রিলিজ হয়েছিল। এই গেমটিতে আমরা সাধারণত FPS এর বন্যা দেখে থাকি, এই জন্য আমরা নন রে ট্রেসড এবং রে ট্রেসড এই দুই সেটিংসেই গেমটিকে সরাসরি 4K রেজলিউশনে টেস্ট করেছি এর ইন গেম বেঞ্চমার্কটি দিয়ে। দেখে নিচ্ছি নন রে ট্রেসড এপিক প্রিসেটের রেজাল্ট। 4K রেজলিউশনেও 144 FPS অ্যাভারেজ করতে পারা চারটিখানি কথা নয়, তবে মার্কেটের সেরা জিপিইউটি থেকে এর চেয়ে কম কিছু পেলে সেটাই মনে হয় হতাশাজনক। এবারে এপিক রে ট্রেসিং সেটিংসে নেটিভ 4K রেজলিউশনের রেজাল্টসের পালা। এপিক রে ট্রেসিং এনেবল করার পরেও RTX 5090 সুপ্রিম অনেকটা বুক ফুলিয়ে অ্যাভারেজে 115 FPS স্কোর করেছে। এই কার্ডের মিনিমাম FPS চার্টে থাকা অন্যান্য কিছু কার্ডের অ্যাভারেজ ফ্রেম রেটের সমান। নটি ডগসের দ্য লাস্ট অফ আস এর পিসি পোর্টটি দ্য লাস্ট অফ 8GB ভিডিও কার্ডস বললেও খুব একটা ভুল হবে না, তবে আমাদের আজকের রিভিউ ইউনিটটিতে টোটাল 32GB VRAM আছে, তাই আমরা আলট্রা কোয়ালিটি সেটিংসে গেমটিকে টেস্ট করেছি 4K রেজলিউশনে। চলে যাচ্ছি রেজাল্টসে। 120 FPS এর অ্যাভারেজ 4K রেজলিউশনে হিউজ ব্যাপার। RTX 5090 সুপ্রিমের 1% লো RTX 4080 এর অ্যাভারেজ ফ্রেম রেটকে ম্যাচ করছে। এটা থেকে RTX 5090 সুপ্রিম যে বিসলি একটা কার্ড তার প্রমাণ পাওয়া যায়। তো দ্য লাস্ট অফ আস এর সাথে সাথে দ্য লাস্ট অফ আওয়ার গেমিং বেঞ্চমার্কসও শেষ হলো। এবারে চলে আসছি ক্লক স্পিড বিহেভিয়ার সেকশনে। আমাদের আজকের টেস্টেড কার্ডগুলোর ক্লক স্পিড বিহেভিয়ার সম্পূর্ণ নির্ভর করবে আপনি কেমন রেজলিউশনে কি ধরনের ওয়ার্কলোড দিচ্ছেন, টেম্পারেচার এবং কুলিং এর পাশাপাশি এদের বোর্ডের পাওয়ার লিমিটের মতো কিছু ভেরিয়েবলস এর উপরে। MSI RTX 5090 সুপ্রিম কার্ডটি নন রে ট্রেসিং ওয়ার্কলোডে যেমন হরাইজন ফরবিডেন ওয়েস্টে আমরা 2900 মেগাহার্জ এর মতো অ্যাভারেজ ক্লক স্পিড দেখেছি, অ্যাভারেজে 550 ওয়াটের মতো পাওয়ার কনজিউম করতেও দেখেছি। উল্লেখ্য যে এই ফিগারগুলো নেটিভ 4K রেজলিউশনের জন্য প্রযোজ্য। রেজলিউশন আরো কম বা বেশি হলে বা ডিফারেন্ট ওয়ার্কলোড হলে এই ফিগারগুলোতে খুব সহজেই পরিবর্তন হতে পারে। এই ভিডিওতে টেস্ট করা গ্রাফিক্স কার্ডগুলোর টেম্পারেচার রেকর্ড করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস এয়ার কন্ডিশনড এনভায়রনমেন্টে। বলে রাখা ভালো, আজকের টেস্ট করা সবকটি কার্ডেই ফ্যান স্টপ ফিচারটি আছে, অর্থাৎ কার্ডের টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস অথবা কোনো প্রকার হাই ডিমান্ডিং ওয়ার্কলোড শুরু হলে কার্ডের ফ্যানগুলো স্পিন করা শুরু করে, অন্যথায় আইডল থাকা অবস্থায় কার্ডের ফ্যানগুলো বন্ধ থাকে। গেমিং ওয়ার্কলোড সিমুলেট করার জন্য আমরা ব্যবহার করেছি 3D Mark Steel Nomad স্ট্রেস টেস্ট। তো আর কথা না বাড়িয়ে দেখে নেই MSI RTX 5090 সুপ্রিম SoC কার্ডটি গেমিং বা প্রোডাক্টিভিটি ওয়ার্কলোডের সময় কতটা ঠান্ডা বা গরম থাকে। এনভিডিয়া তাদের ইনফিনিট উইজডমে এবারের সিরিজের কার্ডগুলোতে কোনো প্রকার হটস্পট রিডিং মেজার করতে দিচ্ছে না, যেটা খুবই ফ্রাস্ট্রেটিং, ডিসঅ্যাপয়েন্টিং এবং একই সাথে কিছুটা সন্দেহজনকও বটে। কাজেই আমাদের রিভিউ ইউনিটটিতে কোনো প্রকার হটস্পট মেজারমেন্ট থাকছে না, তবে ভিডিও মেমোরি টেম্পারেচার এবং জিপিইউ টেম্পারেচার রিডিং এর ডাটা অ্যাভেইলেবল। আমরা কার্ডটিতে আইডল টেম্পারেচার রেকর্ড করেছি লোয়েস্ট 32 ডিগ্রি সেলসিয়াস, হাইয়েস্ট রিপোর্টেড টেম্পারেচার প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের মতো। কার্ডটির ভিডিও মেমোরি টেম্পারেচার 70 ডিগ্রি সেলসিয়াসের মতো। হটস্পট টেম্পারেচার অ্যাবসেন্স বাদ দিলে একটা 600 ওয়াট প্লাস টিডিপি বলা কার্ডের টেম্পারেচার হিসেবে এই ফিগারস গুলো এক্সেলেন্ট বলতেই হচ্ছে। ফ্যান নয়েজ ছিল না বললেই চলে। হাইয়েস্ট 48% ফ্যান স্পিডে আমরা 1730 RPM রেকর্ড করেছি। আরো একটু পাওয়ার সেভিং এবং সাইলেন্ট অপারেশন যদি আপনার প্রেফারেন্স হয়, ডিফল্ট সাইলেন্ট বায়োসটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। পাওয়ার ড্র এর কথা বলতে গেলে আমরা প্রায় কার্ডটিকে 600 ওয়াটস বা তারও কিছু বেশি পাওয়ার ড্র করতে দেখেছি। সফটওয়্যার মেজারমেন্ট অন্তত তাই বলছে। আমরা এখনো যেহেতু জীবিত আছি এবং কোনো প্রকার অগ্নিকাণ্ডের খবর আপনারা যেহেতু পান নাই, অর্থাৎ এই কার্ডটিতে পাওয়ার কেবলে কোনো প্রকার আগুন ধরে নাই, তবে পাওয়ার কেবলটি কার্ডটিকে স্ট্রেস দেওয়া অবস্থায় হাত দিয়ে ধরলে কিছুটা গরম টের পাওয়া যায়, তবে সেটা 50 থেকে 60 ডিগ্রির বেশি হবে না বলেই আমার ধারণা। আরেকটি বিষয় না বললেই নয়, এই কার্ডটি থেকে কম বেশি কয়েল ওয়াইনের মতো নয়েজ পাওয়া গিয়েছে। অনেস্টলি স্পিকিং, এটাই এখনকার কার্ডগুলোর জন্য এক্সপেক্টেড বিহেভিয়ার। এই কার্ডগুলো অনায়াসে গেম খেলার সময় 500 থেকে 600 ওয়াট বা তারও বেশি পাওয়ার কনজিউম করে থাকে, সেই সাথে খুব হাই লেভেলের ফ্রেম রেটও পুশ করে থাকে। এয়ার কুলড গ্রাফিক্স কার্ডের মার্কেটে MSI এর
RTX 5090 Supreme SoC 32GB গ্রাফিক্স কার্ডটি সত্যি আগাগোড়া একটি প্রিমিয়াম প্রোডাক্ট। তো এই কার্ডটি কাদের জন্য? অবভিয়াসলি যারা গেমিং অথবা প্রফেশনাল ওয়ার্কলোড কিংবা এআই এর জন্য বাজারে থাকা বেস্ট মেইনস্ট্রিম ডেস্কটপ গ্রাফিক্স কার্ডটি বেছে নিতে চান, এই কার্ডটি তাদের জন্য নো ব্রেইনার। তবে আমরা যারা সাধারণ জনতা, এই কার্ড আমাদের জন্য নয়। 4 লাখ টাকা দিয়ে একটি গ্রাফিক্স কার্ড সবার সামর্থ্যের মধ্যে থাকবে না। যারা অলরেডি RTX 4090 চালাচ্ছেন তাদের এখনই আপডেট করার প্রয়োজন দেখছি না, আনলেস আপনার জন্য 24GB VRAM ইনাফ না। সেক্ষেত্রে RTX 5090 তে থাকা 32GB VRAM হয়তো আপনার উপকারে আসতে পারে। এনভিডিয়ার এই সিরিজের কার্ডগুলোতে এখনো কিছু সফটওয়্যার এবং কিছু মডেলের ডিজাইন লেভেলে পাওয়ার ডেলিভারি লোড ব্যালেন্সিং রিলেটেড ইস্যুজ আছে মিসিং আরওপি জনিত কোয়ালিটি কন্ট্রোল প্রবলেম। তার উপরে আবার 32-বিট ফিজিক্স সাপোর্ট বন্ধ করে দেয় 32-বিট গেমগুলো যেগুলো ফিজিক্স রান টাইমের উপরে নির্ভরশীল, সেসব গেমে পারফরমেন্স মুখ থুবড়ে পড়ে। এছাড়া খুব সীমিত স্টক এবং প্রাইসিং এর হজবরল অবস্থা তো আছেই। এই ইস্যুগুলো এনভিডিয়া কিভাবে সামনে ট্যাকল দিবে সেটা একমাত্র সময়ই বলে দেবে। এই ভিডিওতে যে সাবজেক্টগুলো কভার করা সম্ভব হয়নি সেগুলো হচ্ছে DLSS 4, DLSS MFG, এআই কম্পিউটিং ইত্যাদি। এই ফিচারগুলো অনেকেরই কাছে খুব কন্ট্রোভার্সিয়াল, তবে এসবই হচ্ছে সাপ্লিমেন্টারি এবং সামওয়াট নেসেসারি ফিচার্স, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ফিচার্সগুলো এদের নিজস্ব কন্টেন্ট ডিজার্ভ করে, যা নিয়ে আপনাদের সামনে ভবিষ্যতে হাজির হবার ইচ্ছে আছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, এবং পিসি বিল্ডার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।